আসসালামু আলাইকুম। বাঙালির পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নয়ন বাঙালি। আমরা এই বাঙালির পাঠশালায় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। তবে সমসাময়িক বিষয়ের থেকে বড় জিনিস হচ্ছে যে সমসাময়িক বিষয়ের সাথে রাজনীতিবিদদের কোন কোন জায়গায় দৃষ্টি দেওয়া উচিত এবং সেক্ষেত্রে রাজনীতিবিদরা কতটুকু তাদের ইমেজ ধরে রাখতে পারবে এবং রাজনীতিবিদদের ব্যাপারে যে মানুষের যে ভ্রান্ত ধারণা কিংবা চিন্তা এইগুলো যাতে দূর হয় সেগুলো নিয়েই কথা বলি। পাশাপাশি ধরেন বাংলাদেশে তো এখন নতুন একটি রাজনৈতিক দল আবির্ভূত হলো, সেটি হচ্ছে ওরা সিটিজেন পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি। তো জাতীয় নাগরিক পার্টি শুনলেই মনে হচ্ছে যেন ওরা জাতীয় পার্টির সাথে কি মিল রেখে করলো নাকি, যা শুধু নাগরিক শব্দটা যুক্ত করে করলো কিনা। আর লোকজন আনলো, অনেকেই ভাবলো যে প্রচুর লোকজন হয়েছে, প্রচুর লোকজন, কিন্তু কঠিন একটা ব্যাপার না। ধরেন আমি দেশের বাইরে থাকি এখন, যদি কালকে সকালে আপনি বাংলাদেশের ঢাকা শহরের যে কোনো জায়গায় যদি বলেন 50,000 লোকের সমাগম করতে হবে, সেটি করতে পারবো। তার মানে এটা কি আমার জনপ্রিয়তার জন্য হবে? না, এটা আমি কোনো বাংলাদেশে হচ্ছে একটা মানে এত বেশি জনসংখ্যা বহুল একটা দেশ, প্রচুর জনসংখ্যা, যে দেখবেন যে কোনো লোক একটা টিকটক বানাচ্ছে, কিছু বানাচ্ছে, হাজার হাজার লোক দেখছে, লক্ষ লক্ষ লোক দেখছে। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। অনেকেই ভাবছে, অনেক টিকটকাররা কিংবা অনেক ইউটিউবাররা ভাবছে তাই সে অনেক জনপ্রিয়, কিন্তু সে মাঠে গেলে বুঝতে পারবে আসলে সে জনপ্রিয় তো এমনিতেই, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ লোক, মিলিয়ন মিলিয়ন লোক দেখে। 1 মিলিয়ন দেখলেই তো 10 লক্ষ মানুষ, আর 10 লক্ষ মানুষে 20 কোটির দেশে কোনো বড় ব্যাপার না, এটা হয়। তাই এখানে লোক সংখ্যা দেখে কারো কোনো চিন্তা করার কোনো কারণ নেই। সবসময় দেখতে হবে যে আসলে এগুলো কোন পথে যাচ্ছে। ওরা এমন একটি সময় করেছে, ধরেন এই ফেব্রুয়ারি মাসে ভাষা শহীদের মাস, এবং তারপর হচ্ছে এই মার্চ শুরু হলো, মার্চের উত্তাল, এটা একটি ঐতিহাসিক দিবস রয়েছে এখানে। মার্চ মাসেই আমি বলেছি যে মার্চ মাসটাই এমন যে পহেলা মার্চের দিকেই তৈরি হয়েছিল বাংলাদেশের স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। এই ছাত্র সমাজরাই কিন্তু প্রথম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে বীজ বপন করেছে, এবং তারা এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের মাধ্যমে 4 নক্ষত্র ছাত্রনেতা শুরু করেছিল। শাহজাহান সিরাজ, নূর আলম সিদ্দিকী, আসম আব্দুর রব, রুহুল কুদ্দুস মাখন, তারা কত বড় মাপের নক্ষত্র, বাংলা ছাত্র আন্দোলনে উত্তাল তরঙ্গে তারা বসবাস অবস্থান। কিন্তু তারাও তাদের ভবিষ্যতে তাদের রাজনীতি বিভিন্নভাবে বেসামাল হয়ে যায়। কেউ ব্যবসায় চলে যায়, নূর আলম সিদ্দিকী ব্যবসায় চলে যায়, কুদ্দুস মাখন ভাই তো উনি মারা যায় অনেক আগে। শাহজাহান সিরাজ বিএনপিতে জয়েন করে, বিএনপি এতে নেতৃত্ব মন্ত্রিত্ব পায়, তারপর রাজনীতিতে ভালোভাবে পুনর্বাসিত হয় নাই কেউ। রব ভাই অনেক চেষ্টা করেছে বাংলাদেশের রাজনীতিতে, জাসদের রাজনীতি করে অনেক কিছুই করার পরিকল্পনা করেছে, হয়েছে, হয় নাই। এখন মূল কথা হচ্ছে যে আমরা আসলে এগুলো কেন হয় না, এদেরকে দিয়ে কেউ অ্যাডভান্টেজ নেয়, কেউ আবার এই অ্যাডভান্টেজগুলো কাজে কেউ লাগায়, কেউ লাগায় না। তাদেরকে দিয়ে যদি কেউ ব্যবহার করে তাহলে অন্য বিষয়। আর তারা যদি নিজেরাই অভিভাবক হতে চায়, কারণ তারা এখনো অভিভাবক হওয়ার মতন সেই অবস্থান, মানে একটা ছেলের তো একটা বয়স থাকে, তাই না? একটা ছেলে 18 বছরের আগে বিয়ে করলে মানানসই হয় না, বিয়ে করতে হয় 18-র পরে বা 20-এর পরে। তারপরে বিয়ের করে তার বাচ্চা হবে, তারপর বাচ্চার বাপ হবে, বাচ্চার বাবা যদি হয়ে যায় সেই 16 বছর বয়সে, সেটা মানানসই হয় না। অতএব তাদের এখন রাজনীতিতেও তাদের একটা মানানসই ব্যাপার আছে, কোনটা মানানসই কোনটা মানানসই না। এবং বাংলাদেশের রাজনীতিতে আপনি জানেন যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, দুইটি দল থেকেই অনেক মানুষ ভেঙেছে, গড়েছে, অনেক মানুষই অনেক কিছু করার চেষ্টা করেছে। আপনি যদি আওয়ামী লীগের ধান বাকশাল যখন তৈরি করে আব্দুর রাজ্জাক সাহেব, যেখানে শেখ মুজিবুর রহমানেরই বাকশাল, সেই বাকশালটাই তো তারা ঠিক মতো ধরে রাখতে পারে নাই, করতে পারে নাই। ডক্টর কামাল হোসেনের মতন এত বড় বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, যিনি সংবিধান উপহার দিয়েছেন বাংলাদেশে, গণফোরাম করেছে, তেমন জমাইতে পারে নাই। তারপর ধরেন কাদের সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা, যে বাঘা বাঙালি, যার বাঙালি বাহিনী ছিল বাংলাদেশে, সেই বাঘা বাঙালি বাঘা সিদ্দিকী, কাদের সিদ্দিকীর মানে কতটুকু রাজনৈতিক অবস্থান সেটা আমরা নিশ্চয়ই অনুধাবন করতে পারছি। তারপর ধরেন আমি দেখেছি যে একসময় ঢাকা শহরে আমরা যখন ছাত্র আন্দোলন করতাম 90-এর গণ আন্দোলনের সময়, ওই সময় আমরা দেখেছিলাম মন্টু গ্রুপের বিশাল একটা অবস্থান। মোস্তফা মহসিন মন্টু, উনি যুবলীগের চেয়ারম্যান ছিলেন, এবং তার অনুসারীরা প্রচুর ছাত্রলীগ নিয়ন্ত্রণ করতো ঢাকা শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা কলেজ সব জায়গায়। কিন্তু সে যখন
মন্টু গ্রুপ করে ছাত্রলীগ বের করে নিয়ে আসছে, তার বাহিনী কিছুদিন অল্প কয়েকদিন খুব জোয়ার পেয়েছে, তারপর টিকে নাই। বিএনপি তো ঠিক তদ্রুপ। ওবায়দুর রহমানকে দেখেছি, উনি মাহমুদপুরে একটা অফিস করেছিল, ছেলে পেলে নিয়ে প্রচুর জমজমার করেছিল, কিন্তু অল্প কয়েকটা দিন টিকেছে। তারপর চৌধুরী সাহেব, বদরুদ্দোজা চৌধুরী, এত বড় প্রবীণ বর্ষিয়ার নেতা, চিকিৎসক, তার সন্তানও রয়েছে বাংলাদেশের অনেক পরিচিত একটা মুখ, মাহি চৌধুরী। মান্নান সাহেবকেও নিয়েছিল সাথে, ভালো ভালো লোকজন নিয়েছিল। তারপরে এলডিপির আপনি কর্নেল অলি সাহেব বিশাল জনপ্রিয় চট্টগ্রামে। এরকম আপনি যদি আরো কার নাম বলবো, ধরেন এই কয়দিন আগেও যারা করেছিল ১-১১টার সময়, ওরা ফেরদৌস আহমেদ কোরেশিরা, ডাকসুর নেতা, বিশাল ছাত্র নেতা ছিল এবং বর্ষিয়ার নেতা, উনি মিলন সাহেবকেও নিয়েছিল, সাবেক মন্ত্রী। তারপর করেছে এই কিছু আমলারাও যখন করেছে, শামসুর রবিন চৌধুরী সহ তারা। এরপরে তার অনেক নেমেছে, অনেক ভালো ভালো মানুষই কিন্তু রাজনীতির আরেকটা অধ্যায় তৈরি করতে চেয়েছিল, রাজনীতির আরেকটি নতুন ধারা সৃষ্টি করার চেষ্টা করেছিল অনেক জমজমাট ভাবেই। কিন্তু এদের কারো টিকে না থাকার মূল কারণটাই হচ্ছে জনগণ। কারণ জনগণই প্রথম দিকে খুব সাধুবাদ জানায়, তারপর তারা নিজস্ব চেষ্টা করে অনেক দিন টিকে থাকার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে ওই আমরা যে বলি না পরিবারতন্ত্র ভেঙে ফেলতে হবে, পরিবারতন্ত্র কবর রচনা করতে হবে, সেগুলোর কবর রচনা করা যায় না। আলটিমেটলি পরিবারতান্ত্রিক ব্যবস্থাপনাকেই আমরা এই তৃতীয়, বিশেষ করে তৃতীয় বিশ্বের এই দেশগুলো, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জায়গাগুলোতে অনেক বেশি মাত্রায় ইনভাইট করা হয়, তাদেরকে বেশি মর্যাদা দেওয়া হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয়। এবং এই পার্টি, দুইটা রাজনৈতিক দল এমনভাবে অবস্থান করেছে, আপনি ধরেন খেলতে গেলে আবাহনী মোহামেডানের খেলা মানুষ দেখতো ফুটবলে, আর অন্যান্য অনেক যত ক্লাবই এসেছে, ভালো ভালো ক্লাব এসেছে, ব্রাদার্স এসেছে, কিন্তু আবাহনী মোহামেডানের মতন ইমেজটা কেউ ধরে রাখতে পারেনি। তার রাজনীতিতে দুটি দল দরকার হয়ে পড়ে, পক্ষ প্রতিপক্ষ, যে কারণে আমরা মনে করি যে এখন অনেক কিছুই দেখা যাচ্ছে যে অনেক উর্বর, অনেক সুন্দর, কিন্তু এত সুন্দর কিন্তু না, এত সুন্দর হওয়ার কোনো কারণ নাই। আমি কয়েকটা প্রসঙ্গ তাদেরকে বলতে চাই, যে সে প্রসঙ্গটা হচ্ছে যে ধরেন তাদের ব্যাপারে অর্থনৈতিক বিষয়গুলো তাদের ব্যাপারে যখন বলে, তখন নিজেরই খুব খারাপ লাগে যে অর্থনৈতিক বিষয়গুলো তাদের ব্যাপারে কেন বলবে। কারণ তারা কোত্থেকে টাকা আনলো, কিভাবে খরচ করলো, এগুলো যদি একটা হিসাব নিকাশ দিতে পারতো তাহলে খুব ভালো হতো। কারণ তারা নিজেরা তো কেউ চাকরি বাকরি করে না, কাজ করে না, তাদের কোনো পেশা নাই, এবং অনেকেই পড়াশোনাই শেষ করে নাই। পড়াশোনা শেষ না করতেই মাঝপথেই একটা বিপ্লব করতে গেছে, আন্দোলন করতে গেছে, স্বপ্ন ঢুকাই দিয়েছে। কেউ ভাবছে যে হ্যাঁ তোমরাই আগামী দিনে দেশ চালাবা। আরে ভাই, বলার ক্ষেত্রে তো বলা যায় তোমরাই আগামী ভবিষ্যৎ, আমরা তো সবাইকেই বলি। এখন যদি কোনো ছেলেকে বলি তুমি আগামী ভবিষ্যৎ, যদি এখনই ভবিষ্যৎটাকে আজকে কালকে সকালেই করতে চায়, যে তাহলে তো আপনি বলেছেন আমি আমার ভবিষ্যৎ, তাহলে আমি কালকেই মন্ত্রী হয়ে যাই, তাহলে তো সমস্যা। আমরা বুঝতে হবে যে এই আগামী যে প্রজন্মে যারা আসছে, যারা নতুন ভোটার হয়ে আসছে, তারাও কিন্তু একজন যখন ভোট দিতে যাবে তখন চিন্তা করবে যে কাকে ভোট দিব, সে কি করে, তার পেশা কি, তার অতীত অভিজ্ঞতা কি, সে কতদিন রাজনীতি করেছে, সে কি এটা বুঝবে কিনা, সে এই প্রকল্পটা বা এই মন্ত্রণালয়টা, এই দেশটা চালাতে পারবে কিনা, এগুলো বুঝতে হবে। প্রবলেম হয়ে গেছে, তারা কিছু কিছু জিনিস তারা ভাবার চেষ্টা করেছে, কেজরিওয়ালকে নিয়ে ভাবার চেষ্টা করেছে যে হ্যাঁ, যারা আম আদমি পার্টি কিভাবে ডেভেলপ করে ফেললো হঠাৎ। কিন্তু আম আদমি পার্টির কেজরিওয়ালরা কিন্তু হঠাৎ করে আসে নাই, দীর্ঘদিনের সমাজ কর্মভিত্তিক একটি যাত্রার মধ্যে ছিল। সেখানে আন্না হাজারির মতন দুর্নীতি বিরোধী অভিযানে কাজ করা মানুষ সাথে ছিল। এখন তারা ডক্টর ইউনূসকে সাথে পেয়েছে, ডক্টর ইউনূসকে ব্যবহার করতে পারতো, কিন্তু ডক্টর ইউনূস তো তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে না, অনেকটাই মনে হয় যেন। ডক্টর ইউনূস প্রত্যক্ষভাবে দিবে না, পরোক্ষভাবে দিচ্ছে, হয়তো পরোক্ষর দাম নেই। রাজনীতিতে গুপ্ত বা গোপনীয়ভাবে যারাই কিছু করার চেষ্টা করবে তারা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে। গোপনীয় কোনো পথ চলা রাজনীতি করা যাবে না, এবং কোনাকুনি পথ চলাও করা যাবে না। তারা হয়তো এরদোগানের কথা ভেবেছে, যে এরদোগান যে রাজনৈতিক দল তুরস্কে করেছে, বাট সে তো ইস্তাম্বুলের মেয়র ছিল। এটা একটা বুঝতে হবে যে সে একটা পজিশন ডেভেলপ করে তার রাজনৈতিক দল গঠন করেছে। কিন্তু এখানে দেখেন আম আদমি পার্টিরও কিন্তু তেমন একটা অবস্থান আর নাই এখন। তাই সেখানে কি হচ্ছে, সেখানে আমরা এই দলটাকে একটা কিংস পার্টির
একটা ট্যাগ লাগানো হচ্ছে। তারা তো বলতে হচ্ছে সবাই তো কিংস পার্টি ছিল, বিএনপিও যদি ধরেন কিংস পার্টি, বাকশাল যে করেছে শেখ মুজিবুর রহমান সেটাও তো কিংস পার্টি। তার যত পার্টি হয়েছে অধিকাংশই কিংস পার্টি। কিন্তু কথা হচ্ছে যে এটার পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে গিয়ে যে ক্ষমতায় নিজের নিয়ন্ত্রণে রেখে একটি রাজনৈতিক দল করা, আবার একটি রাজনৈতিক দল করে ক্ষমতায় যাওয়া, এই পার্থক্যগুলো বুঝতে হবে। এই পার্থক্যগুলো না বুঝলে মানুষ কিন্তু সবসময় সমালোচনার তীর ঝুলবে। মানুষ বলবেই যে তুমি এতগুলো রিকুইজিশন দিয়ে টাকা মানে গাড়ি দিয়ে লোক এনেছো, বলেছো যে তুমি যারা শহীদ পরিবারদেরকে এনেছো, তোমার শহীদ পরিবারদের তুমি সম্পৃক্ত করার চেষ্টা করেছো, তাই এটা একটা মানুষের ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা। শহীদ পরিবার তো পুরো দেশের জন্য হয়েছে, তোমার পার্টির জন্য, এই এই ন্যাশনাল সিটিজেন পার্টির জন্য তারা শহীদ হয়নি, তারা হয়েছে পুরো দেশটাকে রক্ষা করার জন্য, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। তারা তো পুরো দেশের সম্পদ, তুমি তাদেরকে যদি সম্পদ করে ফেলো। বিডিআরে যারা নিহত হয়েছে তাদের প্রতি তো সারা দেশেরই সহানুভূতি রয়েছে। এখন তুমি তোমার পার্টির যদি পার্ট করে ফেলো, তাহলে তো জিনিসটা হচ্ছে তুমি সেই আওয়ামী লীগের কায়দায় তুমি রাজনীতি করছো। তারা যেমন পুরো মুক্তিযুদ্ধকে তাদের অংশ করে ফেলেছে, যে মুক্তিযুদ্ধটা তারাই করেছে। এবং এমনকি তোমরা যদি বিপ্লবটাও তোমাদের সম্পদ করো, এটা হবে না। কারণ তোমরা যদি আগে দল করে বিপ্লব করতে, তাহলে হ্যাঁ তোমরা করেছো। তোমরা তো বিপ্লব হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে লোকজন বিপ্লব করেছে, সবাই নেমেছে, তারপর বিপ্লব সফল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই দলের বিরুদ্ধে প্রশ্ন হতে পারে যে তোমরা গণতান্ত্রিক প্রক্রিয়া একটি নতুন রাজনৈতিক দল এবি পার্টি করেছেন আর ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত করেছেন, বাট তোমাদের পার্টিতে হয়েছে যে সেটা কি কোনো করেছে কেউ? সেটা করে নাই। অর্থাৎ যেহেতু করে নাই, সেটা কিভাবে হবে? এখন এদেরকে কয়জন চিনে যে নাহিদকে যে প্রেসিডেন্ট করলো বা প্রধান করলো, কে করলো, সে করার দায়িত্বটা কে দিল? আরেকটা জিনিস বুঝতে হবে যে এই পার্টিটা জনপ্রিয় হয়েছে একটা অ্যান্টাই হাসিনা একটা দৃষ্টিভঙ্গি মাঠে রেখে। একসময় মানুষের আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ বিরোধী যারা, তারা একত্রিত হয়েছিল। কিন্তু ওই লজিকটা এখনকার জেনারেশন আর খাবে না। হাসিনা বিরোধী একটা অ্যাটিটিউড নিয়ে যদি কেউ শুধু রাজনীতি করে, তাকে কোনো বিষয় দেখাতে হবে। হ্যাঁ, তোমরা দেখিয়েছ সেকেন্ড রিপাবলিকের বিষয়, তোমরা দেখিয়েছ গণপরিষদের নির্বাচন, নতুন সংবিধান, সব ঠিক আছে, কিন্তু সবগুলো মানে সময় মতো হচ্ছে কিনা, মানে সময়ের আগে কিংবা পরে, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর বলে না, এই সময়ের আগে পরে কিছু হচ্ছে কিনা। অতএব এগুলো যদি আবার অনেক সময় পলিসি করে কেউ যদি ভাবে যে এইসবগুলো আমরা মাঠে ছেড়ে দেই নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য, নির্বাচনটা বিলম্বিত করলে আমরা এই দলটাকে গুছিয়ে ফেলতে পারবো, এটা কিন্তু অনেকে ঢুকাতে পারে যে তোমরা যত বিলম্বিত করবা তোমরা মাঠটা গুছিয়ে ফেলতে পারবা। কিন্তু আসলে এত সহজ না। 300 আসনে প্রার্থী দিতে হলে বা 300 আসন থেকে বের হয়ে আসতে হলে এই লোকগুলোকে দীর্ঘদিন সমাজে মাঠে অবস্থান করে আসতে হবে। এই সমাজে মাঠে অবস্থান করার জন্য যে দীর্ঘ সময়ের রাজনৈতিক পথ দরকার, যে রাজনৈতিক অভিজ্ঞতা দরকার, ত্যাগ পরিশ্রম দরকার, মানুষের সাথে যোগাযোগ দরকার, সেটি কিন্তু এত সহজে রাতারাতি কোনাকুনি হয় না, কেউ চাইলেই হয় না। কিংবা একটা ইউটিউব চ্যানেল করে কিংবা হঠাৎ করে একটা ঝান্ডা উড়িয়ে যদি বলে যে আমি আসছি, খুব প্রচার হলো হয়তো একদিনের জন্য, কিন্তু সাথে সাথে এটা খুব নিভে যায়। কারণ প্রান্তিক জনগোষ্ঠীর অনেক লোকই আছে কিন্তু এসব সোশ্যাল মিডিয়াও দেখে না। তারা কার সাথে কার সম্পর্ক হয়েছে, টাচ হয়েছে, কার কাছ থেকে সে খাবার পেয়েছে, কার কাছ থেকে সে সহযোগিতা পেয়েছে, এগুলো সে খুব ভালোভাবে দেখে। আর এটাকে এক পেশে দল হয়ে যাচ্ছে। এক পেশে দল এই জন্যই বলবো যে নবীন প্রবীণের সংমিশ্রণ হওয়ার কথা ছিল। এখানে শুধু নবীন তরুণ তাদের ছাত্র সংগঠনই ছিল, ছাত্র সংগঠনই করা দরকার ছিল, বা একটা যুব সংগঠন করতে পারতো। এখানে তো একটা নবীন প্রবীণ মিলে একটা রাজনৈতিক দল তৈরি হতে হবে। যদি শুধু ইয়াংদের হয় তাহলে এটা আরো যে বিভিন্ন নামে বেনামে হচ্ছে, যে গণতান্ত্রিক ছাত্র সংসদ কিংবা জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে এইসব নামগুলো, এরা কারা কোথায় যাবে? এরা কি সবাই থাকবে, না ওগুলো বিলুপ্ত হয়েছে? এগুলো তো বিলুপ্ত হয়নি। যদি এগুলো বিলুপ্ত না হয়, ওগুলোকে যদি কন্টিনিউ করে রাখা হয়, তাহলে তো সমস্যা। আর এই যে সেকেন্ড রিপাবলিকের যে ঘোষণাটা দেওয়া হলো, খুবই ভালো, খুব একটা হট কেক মনে হচ্ছে, কথাটা শুনতেই ভালো লাগে, একটা সেকেন্ড রিপাবলিক। আসলে এই রিপাবলিক বিষয়টা আমরা যখন দেখেছি, যে আমরা ফ্রান্সের কথা যদি ভাবি, ফ্রান্সে যখন তার 5 বার রিপাবলিক হয়েছে,
5বার। এগুলো সবগুলো হয়েছে কি গণজাগরণের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে হয়েছে। এই গণজাগরণের বিপ্লবগুলো কিভাবে হয়েছে এগুলো তো আমাদের দেখতে হবে। কারণ যদি স্পেনও হয়েছে, স্পেনের ইতিহাসও আমরা দেখতে পাচ্ছি কয়েকবার হয়েছে। 1873 সালে একবার হয়েছে প্রথম রিপাবলিক, 1931 সালে হয়েছে দ্বিতীয় রিপাবলিক, 1936 সালে হয়েছে তৃতীয় রিপাবলিক, তারপর তো আবার গৃহযুদ্ধই হয়ে গেল 1939 পর্যন্ত। আবার 1939 সালে আবার যখন ফোর্থ রিপাবলিক হলো, সেখানে আবার 36 বছরের জন্য ফ্রাঙ্কো এক না একতন্ত্র পরিচালনা করলো। তারপর 1975 সালে আবার ফিফথ রিপাবলিক হলো স্পেনে। তার মানে ফিফথ রিপাবলিক হলে কি হবে, রাজা হয়তো প্রতীকী একটা রাজা থাকলো, আর আর গণতন্ত্র চললো, তখন সেখানে নতুন সংবিধান তৈরি হলো। এই যে এভাবে পোল্যান্ডেও 3-3বার রিপাবলিক হয়েছে। অতএব ফ্রান্সেও যেসব রিপাবলিক হয়েছে 1972 সালে যখন রাজতন্ত্র পরিবর্তন হয়ে যখন গণতন্ত্র হলো, তারপর তো শুরু হলো এই পরিবর্তন। শুরু হচ্ছে 1848-এর কথা যদি বলি, 1848 সেকেন্ড রিপাবলিক হয়েছে, 1851 সালে হয়েছে থার্ড রিপাবলিক, 1870 সালে 1811 সালে সেকেন্ড রিপাবলিক, 70 সালে হয়েছে থার্ড রিপাবলিক, 46 সালে হচ্ছে ফোর্থ রিপাবলিক, এবং 1958 সালে হচ্ছে তখন রাষ্ট্রপতির কেন্দ্রিক ক্ষমতা করে দেওয়া হয়েছে, করে একটা 1958 সালে আর একটা ফিফথ রিপাবলিক হয়েছে। তো এই রিপাবলিকগুলো বাংলাদেশেও যদি আমরা এভাবে পট পরিবর্তনটাকে রিপাবলিক হিসেবে আমরা গণ্য করি। রিপাবলিক বলতে হচ্ছে প্রজাতন্ত্রের, গণপ্রজাতন্ত্র, মানুষ তো আছেই। এখন এটাকে যদি আমরা ব্র্যান্ডিং করতে চাই সেভাবে, তাহলে আমরা বলতে পারি যে ঠিক আছে, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলো, তখন একটা মোর্চা হলো। তারপর সিপাহী জনতার বিপ্লব হয়েছে, সেটা সেকেন্ড রিপাবলিক হিসেবে যদি ধরি। তারপর থার্ড রিপাবলিক এরশাদ সাহেব পতনের, হাসিনা খালেদা মিলে যে আন্দোলনটা করেছে, থার্ড রিপাবলিক, এটাকে ফোর্থ রিপাবলিক। এখন এগুলো নিয়ে আমরা ডিবেট করতে পারি। ডিবেট করার থেকে আমি মনে করি যেটি হবে সেটি হচ্ছে কিভাবে একযোগে সব দলগুলোকে একত্রিত করে একটি রাজনৈতিক মোর্চার মাধ্যমে একটি নির্বাচন নিশ্চিত করা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দলই করুক সেই দল এখন থেকে, আমি মনে করি আমার মূল বক্তব্যের জায়গাটা হচ্ছে ঠিক এখন, আমি মনে করি ক্ষমতায় গেলে কি করব সেটি বলার থেকে আগে আমরা রাজনীতি করছি। যদি আমরা ক্ষমতায় না যাই, আমরা বিরোধী দল হিসেবে বা বিরোধী রাজনৈতিক প্রতিনিধি হিসেবে আমরা রাষ্ট্রের কল্যাণে এই কাজগুলো করব। রাষ্ট্রের স্বার্থে আমরা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভূমিকা থাকবে এই 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা ছায়া সরকার গঠন করব, আমরা দেশটাকে বিভিন্ন ভাবে ডায়লগের মাধ্যমে পরিবর্তন করব, আমরা আন্তর্জাতিক বিশ্বের সাথে খাপ খেয়ে কথা বলবো, তথ্য প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাব, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে আরো বেশি বেগবান করব, গার্মেন্টস খাতকে শক্তিশালী করব, ফরেন রেমিটেন্স যাতে আসে তার জন্য উদ্বুদ্ধ করব প্রচুর জনগোষ্ঠীকে, বাংলাদেশের জ্বালানি খাতের দিকে আমরা খুব নজর রাখবো, আমরা কৃষি খাতে ভূমিকা রাখার চেষ্টা করব আমাদের পার্টি, এবং আমরা সরকারকে সহযোগিতা করব এবং সরকারের প্রত্যেকটি বিষয়, অপরাধ, অন্যায় সবকিছু জাতির সামনে তুলে ধরবো, প্রতি মাসে রিপোর্ট পেশ করব। এমন একটি প্রগতিশীল পলিটিক্যাল কালচার ডেভেলপ করা উচিত, যেটা হচ্ছে প্রত্যেকটি পার্টি বিরোধী দলে গেলে কি করবে সেই কথাটি যদি বলে, তাহলেই হবে হচ্ছে মূল বিষয় যে হ্যাঁ রাজনীতিগুলো হচ্ছে সেটি কার্যকর একটি রাজনীতি হবে। তার মানে আমি যে কথাগুলো বললাম এটা পলিটিশিয়ানদের জন্য খুব ইম্পর্টেন্ট। নতুন রাজনৈতিক দল হয়েছে, ঠিক আছে, তার পক্ষে বিপক্ষে শঙ্কা, আশঙ্কা, সম্ভাবনা সবই বললাম, সাথে বললাম যে আসলে কি করলে খুব একটি ভালো কাজ হতো। আমি যে বিষয়টি প্রায় বলতে চাই যে আমি তো দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে সবাই শুধু আমরা সম্ভাবনার কথা বলি, শঙ্কার কথা বলি, কিন্তু সম্ভাবনা এবং শঙ্কার পাশাপাশি শঙ্কার জায়গাগুলো চিহ্নিত করে উত্তরণের উপায়গুলো বলে দিতে হবে। উত্তরণের উপায় যদি বলে দিতে পারি, তাহলে আমাদের এই লোক যারা করছে, আগামী প্রজন্মের সন্তানরা, তারা খুব ভালোভাবে কাজ করতে পারবে। অর্থাৎ আমি মনে করি আজকের আলোচনাটা আমি বেশি দীর্ঘায়িত করলাম না, তারপরে অনেকক্ষণ আলোচনা হয়ে গেল। আমি মনে করি নতুন দলের জন্য সাধুবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। তারা কাজ করুক, তারা কাজের পাশাপাশি তারা যাতে কোনো চক্রের ফাঁদে না পড়ে, তারা যাতে কোনো চক্রান্তের শিকার না হয়, এবং তাদের মধ্যে যে এখন পর্যন্ত যে ইমেজটা রয়েছে, মানুষের ভালোবাসা রয়েছে, সে ভালোবাসা যাতে অটুট থাকে। সকলকে ধন্যবাদ বাঙালির বয়ানে। আল্লাহ হাফেজ। পরবর্তী পর্বে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো।